বাস তুমি একটু মিউট রাখো, সবাই একটু মিউট রাখি আমরা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আহ যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আমাদের লাইভটাতে যেতে একটু দেরি হয়ে গিয়েছে, সেজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমরা আজকে কথা বলবো ফ্লাড ক্রাইসিস নিয়ে। আমাদের কিছুদিন আগেই বন্যার একটা ভয়াবহতার মধ্য দিয়ে আমরা গিয়েছি। তো সেখানে ইউথরা কিভাবে নিজেদের আহ উম, কে তুলে ধরেছে, কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই জিনিসগুলো নিয়েই আজকে কথা বলবো। আমাদের সাথে আছে ফয়েজ উদ্দিন, জেনারেল সেক্রেটারি, চট্টগ্রাম লাল সবুজ সোসাইটি। আমাদের সাথে আছে সিলভি রহমান, জয়েন্ট সেক্রেটারি, ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং, ট্রাভেলার্স অফ বাংলাদেশ। এবং আমাদের সাথে আছেন ওয়াসিক মামুন, অ্যাডভোকারি লিড, ইকো নেটওয়ার্ক গ্লোবাল। সবাইকে সালাম এবং অভিনন্দন দিয়ে আমি আমাদের আজকের প্রোগ্রামটা শুরু করছি। আমি প্রথমে একটু সিলভি আপুর কাছে যেতে চাই। আপুর পরিচয়টা এবং প্রাথমিক অভিজ্ঞতাটা দিয়ে যদি আমাদের একটু জানাতেন যে কেমন ছিল আপনার বন্যার অভিজ্ঞতা। আমি যতটুকু জানি আপু, আপনি সেখানে সরাসরি গিয়েছিলেন। ধন্যবাদ। আমি আসলে ট্রাভেলার্স অফ বাংলাদেশে কাজ করছি শুরু থেকে, প্রতিষ্ঠাকালীন সময় থেকে। এবং আমার প্রফেশনাল লাইফেও আমি ডেভেলপমেন্ট সেক্টরেই কাজ করি। তো সবকিছু মিলায়ে মানুষ নিয়ে কাজ করতে ভালো লাগে। এ কারণে পেশা হিসেবে আসলে এটাকে বেছে নেয়া। তো এবার যখন বন্যা হলো, আমি এর আগেও যেমন আমার প্রফেশনাল লাইফে আমার কাজ ক্লাইমেট চেঞ্জ সেক্টরে বলা যায়। আমি সেখানে ডিজাস্টার রিস্ক রিডাকশন নিয়ে কাজ করি মূলত। কিন্তু সেগুলো সবই দেখা যায় যে দুর্যোগ পরবর্তীকালীন যে সাপোর্ট গুলো দেয়া বা দুর্যোগের পূর্ববর্তী যে প্রস্তুতিগুলো নিয়ে, এই ধরনের কাজের অভিজ্ঞতা আমার এর আগে ছিল। কিন্তু এবার বন্যায় যেটা হলো যে সরাসরি বন্যাটা হয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই বোধহয় আমরা ফিল্ডে উপস্থিত হলাম। এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য নতুন ছিল। এবারই প্রথম ছিল এরকম সরাসরি ফিল্ডে যে সরাসরি কাজ করা। তখনও বন্যার পানি নামে নাই সব জায়গায়। কিছু কিছু জায়গায় বেশ, আমরা তো কোমর পানিও পেয়েছি, হাঁটু পানি, এগুলো নর্মাল ছিল। তো সব মিলিয়ে আমরা আসলে ভাবছিলাম যে কি করা যায়, যেখানে পুরো দেশ আসলে ব্যস্ত হয়ে গেছে। ইয়াংরা মানে যে যার জায়গা থেকে পেরেছে যে কিভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানো যায়, যেহেতু এত ভাস্ট এরিয়া এবার আক্রান্ত হয়েছে। অন্যবার বন্যাগুলোতে দেখা যায় যে হয়তো একটা নির্দিষ্ট জেলার কয়েকটা উপজেলা হুম আক্রান্ত হুম হুম। হচ্ছে। কিন্তু এবার চ্যালেঞ্জটা আরো বড় ছিল যে একসাথে অনেকগুলো জেলা আক্রান্ত, অনেকগুলো উপজেলা, অনেকগুলো ইউনিয়ন, আহ ওই অভ্যন্তরীণ অনেকগুলো গ্রাম একসাথে আক্রান্ত হয়েছে। তো চ্যালেঞ্জটা আসলে বড় ছিল। আর যেহেতু আমাদের পলিটিক্যাল একটা চেঞ্জও এসেছে কিছুদিন আগেই, তো আহ, মানে শুধুমাত্র যে গভর্নমেন্টের উপর ভরসা করে বসে থাকা যায়, এবারে সিচুয়েশনটা এরকম ছিল না। তো আমরা ভেবেছি যে আসলে আমরা কি করতে পারি আমাদের জায়গা থেকে। তো আমাদের অর্গানাইজেশনটাতে ফিমেল লিড অর্গানাইজেশন আসলে। হুম হুম হুম। আর আমাদের এক্সপার্টাইজ বলা যায় এবং আমাদের কনফিডেন্সের জায়গা হচ্ছে মেডিকেল সেক্টরটাতে, যেহেতু আমাদের ফাউন্ডার দুজন এবং আমাদের গ্রুপের অন্যান্য আরো মেম্বারের মধ্যে ডাক্তারের সংখ্যাটা বেশি। হুম তো হুম। আমরা এই কারণে একটু অপেক্ষা করছিলাম। আমরা ভাবলাম যে আমরা হয়তো ফুড সাপোর্ট বা অন্য সাপোর্ট গুলো যতটা না ভালো দিতে পারবো, তার চেয়ে ভালো দিতে পারবো হয়তো মেডিকেল সাপোর্টটা। মেডিকেল তো সাপোর্টটা। হ্যাঁ, মেডিকেল সাপোর্টটার আবার প্রয়োজন হয় আসলে প্রায়োরিটি বেসিসে একটু পরে। প্রথমে ফ্লাডের পানি আসার পরেই তো মানে উদ্ধারের পরেই কাপড় এবং বন্যা ফুড সাপোর্টটা। পরবর্তীকালীন সময় যেটা আমরাকে বলি, সেটার সময় হ্যাঁ, আসলে মেডিকেলের সাপোর্টটা বেশি প্রয়োজন হ্যাঁ। হয়। তো প্রথমে উদ্ধারের পরে কাপড় চোপড়, তারপর ফুড, এগুলো যেমন সবচেয়ে আগে প্রয়োজন হয়, তারপরে আস্তে আস্তে মেডিকেল সাপোর্টটার প্রয়োজনীয়তা দেখা যায়। তো এই কারণে আমরা একটু সময় নিয়েই আমরা বের হলাম। আমরা মূলত
ভেবেছি কয়েকদিন ধরে, কিন্তু মেডিকেল সাপোর্ট যে দিতে যাবো এটা প্রিপারেশন আমাদের এক বেলার বলা যায়। আমরা ডিসিশন নিলাম যে আমরা যাব, আমরা এলাকা চুজ করলাম, এবং আমরা আমাদের পেজ থেকে, আমাদের গ্রুপে, আমাদের নিজেদের প্রোফাইল থেকে, সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে আমরা ওষুধ ম্যানেজ করার ট্রাই করলাম, যে আমাদেরকে যারা ওষুধ দিতে চান আমরা সেটা হয়তো পৌঁছে দিতে পারবো। হুম হুম তো খুবই ভালো সাড়া পেয়ে গেলাম আমরা। দেখা গেল আমরা আগের দিন পোস্ট দিয়েছি, পরের দিন আমরা ভোরে রওনা হতে পারলাম আর কি। তো এখানে আমরা লাল সবুজ সোসাইটির সাথে কাজ করে একটা দারুণ সুযোগ পেয়েছি। একই সাথে আমরা কোলাব করে কুমিল্লাতে যে আমরা কাজ করলাম। তো হুম হুম কুমিল্লার 14 গ্রাম উপজেলাটাতে আমরা কাজ করার জন্য বেছে নিয়েছিলাম। তার কারণ আমরা কিছু জায়গায় ইনফরমেশন কালেক্ট করেছি যে সে সময় ফেনীর প্রচারটা আসলে অনেক বেশি হচ্ছিল আমাদের আপু, কাছে মনে হচ্ছে আপনার ফেনী। এই জায়গাটাতে আমি আসছি। এই জায়গাটাতে আসার আগে আমি একটু ওয়াসিক ভাইয়ের কাছে যেতে চাই। ওয়াসিক ভাই কেমন আছেন? এই তো আপু আছি আলহামদুলিল্লাহ ভালোই। আম, আপু, যেভাবে সিলভিয়াপুর কথার রেশ টেনে ধরি যদি আমি আপনার কাছে প্রশ্ন করি, সেক্ষেত্রে আপু যেটা বলছিলেন যে বন্যা পরবর্তীকালীন সময়ে ঔষধের বা মেডিকেলের সাপোর্টটা বেশি প্রয়োজন হয়। তো সেখান থেকেই কিন্তু আপুদের চিন্তা ভাবনা, এবং সেখান থেকেই আসলে এই বন্যা পরবর্তীকালীন সাহায্যের জন্য এগিয়ে যাওয়া আপুদের। তো সেখান থেকে আপনার আসলে কি ধরনের মনে হয়েছিল, আসলে কি ধরনের চাহিদা হতে পারে, বা কিভাবে এই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসলেন, কি মনে হয়েছিল তখন? অ্যাকচুয়ালি আমি কিন্তু এই মানে ডিজাস্টার ম্যানেজমেন্টের ছাত্র। তো আমার ইউনিভার্সিটি লাইফ চলাকালীন সময় থেকেই মানে এই ন্যাচারাল ডিজাস্টার্স এর ক্ষেত্রে যে রেসপন্স এর বিষয়টা থাকে বা আফটার ইম্প্যাক্ট যে স্টেপস গুলো থাকে এগুলোতে আমরা ইনভলভ হওয়ার চেষ্টা করতাম, যেহেতু একাডেমিক একটা নলেজ আছে। তো ডেফিনেটলি এঙ্গেজমেন্টটা সেখানে অনেক ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকতো। হুম আর হুম আমি বন্যা নিয়ে কাজ করছি প্রায় 7-8 বছর হচ্ছে। এবং এর আগে বিগত সময়গুলোতে মোস্টলি কাজ করা হয়েছে উত্তরবঙ্গে, যেমন হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, হুম এই হুম সাইডগুলোতে কাজ করা হয়েছে বেশি। আর এইবারের কাজ করা হলো হচ্ছে আপনার দক্ষিণের সাইডে, কারণ এইবারের বন্যার যে তীব্রতা এবং যে পরিধি ছিল এটা অনেক ব্যাপক, প্রায় 11টা জেলা আর কি আহ এফেক্টেড একসাথে হয়েছে। প্লাবিত হয়েছে। হুম হুম এটা আসলে কিন্তু একটা মানে ম্যাস লেভেলের রেসপন্স ছাড়া ক্ষয়ক্ষতির সম্ভাবনা আরো হুম অতিরিক্ত আরো অনেক হতে পারতো। হুম হুম হয়তোবা যতটুকু এখনো ক্ষতি হয়েছে এটাও কিন্তু আসলে মানে কম বলা যাবে না কোনোভাবেও। হুম হুম তারপরেও সব প্রত্যেকে যেভাবে রেসপন্স করেছে নিজের জায়গা থেকে সেই হিসাবে কিন্তু আমরা অনেকটাই পেরেছি বা চেষ্টা করেছি ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে নিয়ে আসা। কারণ হচ্ছে আপনার দুর্যোগ ব্যবস্থাপনার কিন্তু প্রথম একটাই মাত্র মূল মন্ত্র, সেটা হুম হচ্ছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আপনার ক্ষয়ক্ষতির পরিমাণটা কমায় নিয়ে আসা, প্রাণহানির হুম হুম পরিমাণটা কমায় নিয়ে আসা। কারণ ন্যাচারাল যে হ্যাজার্ডস বা ফেনোমেনা যেগুলো আছে এগুলোতে আমাদের কিন্তু হাত নেই অ্যাকচুয়ালি, মানে নেই কন্ট্রোল করার অবশ্যই। জন্য। হুম 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 ট্রিগার করার মতো পয়েন্ট আছে অনেকগুলো আমাদের কাছে, যেটা আমরা অলরেডি অনেক অনেক ভাবেই করে ফেলছি। হুম যেমন এই যে আপনার ট্রান্সবাউন্ডারি রিভার গুলোতে ব্লকেট দেওয়া, এটা হুম কিন্তু একটা বিশাল কারণ। কারণ হুম হুম আপনি ন্যাচারাল যে পানির ধারা আছে এটাকে আটকানোর চেষ্টা করতে গেলেই তখন আপনার ডিসরাপশনটা ওখান থেকেই শুরু হবে, হুম ক্ষতি হুম আপনার নিজেরও হবে, আশেপাশে যারা আছে তাদের সবার হবে। তো এই কনসিকুয়েন্স থেকে কিন্তু এই বন্যা তীব্রতাটা অনেক বেড়েছে। আর জলবায়ু পরিবর্তনের কারণে ওই কয়দিন মানে আমরা তো অ্যাকচুয়ালি ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন গুলো পড়তে চাই না, তো পড়লে অনেকগুলো বিষয় আসলে ক্লিয়ার হয়ে যায়। তো থ্যাংক সেই ইউ ক্ষেত্রে ভাইয়া। আমি আপনার এই কথার রেশ ধরে একটু ফয়েজের কাছে যেতে চাই। হ্যাঁ সরি, শিওর। আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম। ফয়েজ কেমন আছেন ভাইয়া? আহ হ্যালো সবাইকে। এই তো ভালো চলছে সবকিছুই। আমরা আহ এখনো বন্যার কার্যক্রম আমাদের চলমান। হুম 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 আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আমি আপনার কাছে যেটা হ্যাঁ। জানতে চাচ্ছিলাম, আমি যতটুকু জানি যে বন্যা যখন চলমান, সেই চলমান সময়ে আপনি কুমিল্লার যেসব এলাকায় বেশি প্লাবিত হয়েছিল সেই সব এলাকাতেই আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন মানুষের উদ্ধার কাজের জন্য। আম, এখানে তো আসলে সাপোর্ট দেওয়ার মতো অনেক সিচুয়েশন ছিল, আমরা ফুড ডেলিভারি করতে পারতাম, বা আমরা বন্যার্তদের সাহায্যের জন্য ত্রাণ যেটাকে বলি সেটা দিতে পারতাম। কিন্তু আপনার কি মনে হয়েছিল, বা কোন মনোভাব থেকে মনে হলো যে না, আমার ত্রাণের থেকে মানুষের উদ্ধার কর্মটা বেশি প্রয়োজন? এই এই মনোভাবটা আপনার কোথা থেকে উৎপত্তি হলো? যদি সেটা সেই অভিজ্ঞতাটা একটু ছোট্ট করে আমাদের সাথে শেয়ার করতেন।
আচ্ছা, একদম শর্ট করে যদি বলি তখন আগস্টের 22 তারিখ। হুম হুম আগস্টের 22 তারিখ আমরা সর্বপ্রথম এই উদ্যোগটা নেই, আমরা আমাদের ন্যাশনালে জানাই যে আমরা আমরা কি পারি না মানুষের খাদ্য সহায়তা থেকেও মানুষকে বাঁচাতে। এই হুম কথা আমি প্রেসিডেন্টকে জানাই হুম এবং হুম প্রেসিডেন্ট সাথে সাথে বলে যে হ্যাঁ অবশ্যই, চলো বাস্তবায়ন করে ফেলি। তো হুম আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছিলাম পানি বৃদ্ধি পাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন মানুষের হাহাকার চিৎকার। এগুলো শুনে আমাদের সর্বপ্রথম যেটা মনে হচ্ছিল, সবাই ভয়ে ভয়ে ছিল, সবাই নিউজ দেখছে, মানে সবাই চুপচাপ। So, এই জায়গাটায় আমরা সর্বপ্রথম যেটা করলাম যে আমাদের যারা ভলান্টিয়ার আছে, প্রায় ভলান্টিয়ার হলো যে তারা ফার্স্ট এড জানে, সার্চ এন্ড রেস্কিউ জানে। হুম হুম সো হুম আমাদের মনে হলো যে আমরা কিন্তু শুধুমাত্র রেস্কিউ না, রেস্কিউর সাথে সাথে কিন্তু আমরা আহ, মানুষের জন্য শুকনো খাবার, অর্থাৎ আমরা খিচুড়ি, ডিম এটা রান্না করে করে মানুষকে উদ্ধার করে এনে রেখে ওখান থেকে আবার গাড়ি ভর্তি করে আবার শুকনো খাবারগুলো নিয়ে গেছি। আমরা সর্বপ্রথম যেটা করলাম যে আগস্টের 22 তারিখ আমরা যখন অবস্থার অনেক খারাপ ভয়াবহ অবস্থা চলছিল, সে সময় আমরা কি করি, আহ, আমরা এবং আমাদের একজন আহ, ইরফান নামে একজন ভাই আছে যে কিনা আমাদের রাসূলকে অনেক বেশি সহায়তা করেছে, সবকিছু কাজ করে। হুম 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 তারা সহ আমরা প্রায় 20 জন মিলে 5টা বোট, আমরা ওখানে কিন্তু কোনো বোর্ডের অবস্থা নাই ফেনীতে। তো 5টা বোট এবং বোট নৌকাতে করে আমরা রওনা দেই। রওনা দেওয়ার সাথে সাথে আমরা কি করি, আমরা বাসে পরিবহন করছিলাম। তো ওই অবস্থায় আমাদের বাসটা পানিতে নষ্ট হয়ে যায়, এরপর আমরা ট্রাকে my পরিবহন God. করে হুম মুড়িগঞ্জে যাই। হুম তো হুম মুড়িগঞ্জে যাওয়ার পর যেটা আমরা করি, সর্বপ্রথম এর আগে মুড়িগঞ্জে যাওয়ার আগে, ইমপ্লিমেন্টে যাওয়ার আগে, তখন আমরা আগে হাফ বেলা ফার্স্ট সার্চ এন্ড রেস্কিউর উপর আমরা প্রশিক্ষণ দেই। হুম এবং হুম। সব থেকে বড় কথা হলো যে এটা এখানে কি আমরা একটা টিম কোড ব্যবহার করি মেম্বারদেরকে 4টা টিম শব্দের। মেম্বারদেরকে হচ্ছে ট্রেনিং করানো হয় যে ওরা কিভাবে রেস্কিউ করবে? হ্যাঁ, এখানে তো Yes, yes, আসলে টিম মেম্বার নিজেরাও যদি ট্রেইনড না থাকে yes, সেক্ষেত্রে তো একটা রিস্ক yes. থেকে যায় বড়। আমি যদি এই রিস্কের কথা নিয়ে একটু সিলভিয়াপুর কাছে যাই, ভাইয়া আপনার কাছে আমি আবারও ফিরে আসব। সিলভিয়াপু, একটু ছোট্ট করে যদি আমাদেরকে বলেন, আপনি যেহেতু বললেন আপনি মেডিকেল টিম নিয়ে গিয়েছিলেন, আম, সেখানে তো আসলে অবশ্যই আপনি যেটা মেনশন করেছেন এর আগে হাঁটু সমান গলা সমানও পানি ছিল। আম, সেখানে আসলে আপনার অ্যাজ এ ফিমেল কি মনে হয়েছিল, রিস্ক কতটা থাকতে পারে? ছোট্ট করে যদি একটু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন রিস্কের বিষয়ে। আসলে ওখানে রিস্কটা সবার, মানে মেল ফিমেল আলাদা করে আমার কাছে কোনো রিস্ক মনে হয় নাই। যেটা রিস্ক ছিল সেটা সবার জন্য রিস্ক ছিল, কারণ আমরা প্রথমে একটা জায়গায় গিয়েছিলাম, একটা ইউনিয়ন হুম লেভেলে। তো চৌদ্দগ্রাম উপজেলার সেখানে কোনটা রাস্তা, কোনটা মাঠ, কোনটা জমি, কোনটা নদী, কোনো কিছুই বোঝার উপায় নাই, সবকিছুই একই লেভেল, সব প্লাবিত চারপাশে হয়ে শুধু পানি। গিয়েছে বন্যায়। হ্যাঁ, সবকিছুই পানি। আর যেগুলো কয়েকটা জায়গায় হয়তো টিনের চাল শুধু দেখা যায়, তখন বোঝা যায় যে এখানে হয়তো জনবসতি ছিল, এখানে বাড়ি, হুম হুম এরকম। কিন্তু লোকাল কারো সাহায্য ছাড়া কোনোভাবে বোঝার উপায় নেই যে কোনটা কি। তো হুম এরকম একটা রিস্কি অবস্থায় আমাদের পড়তে হয়েছিল একদিন। আমরা রাতে ফিরে গেছি, মানে আমরা রাতে একটা ক্যাম্পে গিয়েছি, মেডিকেল সেবা দিয়েছি। দেওয়ার পর আমরা যে ফিরে আসবো তখন মোটামুটি রাত 8:30টার মতো বাজে। আমরা ফিরে আসবো, ফিরে আসার জন্য কোনো আর নৌকা পাচ্ছি না, আমাদেরকে যে নৌকাটা নিয়ে গিয়েছিল ওই পর্যন্ত তারা অলরেডি চলে গেছে ওখান থেকে। হুম 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 তো আমরা ফেরার জন্য আমাদের প্রায় তখনও 12 জনের মতো টিম মেম্বার ওই আশ্রয় কেন্দ্রে ছিল। হুম আমরা হুম ফেরার জন্য কোনো নৌকাই পাচ্ছি না, আবার এই পাশে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে, রাতও বেড়ে যাচ্ছে। তো পরে আমরা অবশেষে একটা ছোট নৌকা পেলাম, যেখানে 3 জন 3 জন করে সর্বোচ্চ পার হতে পারবে আর কি। তো সেই নৌকা আমাদেরকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আবার ওই আশ্রয় কেন্দ্রে ব্যাক করে। একবার আসতে নৌকাটা 20 মিনিট সময় লাগে, আবার ফিরে যেতে 20 মিনিট, আবার নিয়ে আসে টিম, এরকম ভাগ ভাগ করে আসে। তো সেখানে একদমই অন্ধকার, কোনো মানুষজন নাই, আলো নাই, এরকম একটা অবস্থাতে আমাদেরকে 3 জন করে ওই মাঝি আমাদেরকে নিয়ে আসছিল। তো ওখানে যদি ওইরকম রাতে মানে কোনো ধরনের প্রবলেম হতো, আমরা মানে কারো কাছে সাহায্য পাওয়ার মতো কোনো সুযোগ ছিল না আর কি। মানে এরকম একটা সাহায্য পরিস্থিতি করতে যে ছিল। নিজেরাই আসলে বিপদের মুখে পড়ে যাওয়ার মতো হ্যাঁ, অবস্থা। আবার ওখানে ফোনের চার্জও শেষ হয়ে যাচ্ছে সবার, ফোনেও যোগাযোগ করার কোনো সুযোগ নাই। তো এরকম একটা রিস্ক
ছিল সে সময় আর কি। কেউ যদি আমাদেরকে কারো উদ্দেশ্য প্রণোদিত ভাবে বা কোনো কিছু পাওয়ার আশায়, কারণ জানে না তো আমাদের কাছে ওষুধ নাকি, হুম যদি হুম আর কি কোনো কিছু পাওয়ার আশায় আমাদেরকে অ্যাটাকও করতো, আমরা আসলে কারো কাছে সাহায্য চাইতেও চেয়েও সেই পেতাম সেই না। ব্যাপারটা সুযোগটা এরকম ছিল। ছিল না আসলে, যেহেতু আসলে এত হ্যাঁ। পানি আশেপাশে মানুষজন দেখা যাচ্ছিল না। ওয়াসিক ভাই, আপনার কি মনে হয় যে এই যে আপু আপু যেটা বললো, মেল ফিমেল বলে কিছু নেই, ইয়ুথরা সবসময় সব জিনিস নিয়ে কাজ করে, সব জিনিসে সবার আগে হয়তো ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এই যে বন্যার মতো একটা বিষয়, সেখানে ফিমেলরা এগিয়ে যাচ্ছে, ফিমেলরা কাজ করছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আপনার পার্সপেক্টিভ থেকে? না, অবশ্যই এক্ষেত্রে আমি আসলে মেল ফিমেলকে কখনোই ডিফারেন্সিয়েট করতে পারবো না, কারণ আহ, আমার ডিজাস্টারের ভাষা বলে যে কোনো একটা ন্যাচারাল মানে হ্যাজার্ড যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে রেসপন্ড করা অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ হিউম্যান এন্টিটি। তো এখানে হুম কিন্তু ডিফারেন্সিয়েট করা নাই যে ছেলে কি না মেয়ে। তবে হ্যাঁ, এখানে আমাদের কিছু ফ্যাক্টর অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি কোন জায়গাতে যাচ্ছি, সেই জায়গায় কাজ করার জন্য আমি সুইটেবল কিনা। এখন দেখা যাচ্ছে যে আমি বন্যা রেস্কিউ মিশনে কাজে যাচ্ছি, আমার রেস্কিউ কোনো ট্রেনিং এর অভিজ্ঞতা নেই, তো হুম সেক্ষেত্রে হুম আমি অবশ্যই সুইটেবল না, আমি সেটা ছেলে হই অথবা মেয়ে হই। হুম হুম আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আহ আমাদের বেশ কিছু টিমের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, যেমন হচ্ছে আপনার ফেনীতে রেস্কিউ টিমের অপারেশন গুলোতে, হুম তো হুম এখানে আপনার মানে একটু ভারী টাইপের কাজ বেশি করতে হচ্ছিল, আর স্রোতের তীব্রতা এতটাই বেশি ছিল, মানে ওটা হয়তোবা একটু ফিজিক্যালি ধরে রাখাটা খুব কষ্টসাধ্য। তো এই ক্ষেত্রে কিছু ব্যারিয়ার চলে আসতে পারে, বাট আদারওয়াইজ বাকি যে কাজগুলো আছে, মানে অল্প অল্প কিছু ফ্যাক্টর ছাড়া এখানে আসলে ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই। এই কাজগুলোতে সবাইকেই সমানভাবে এগিয়ে আসা উচিত। তবে হ্যাঁ, প্রত্যেককে নিজের যে ক্যাপাবিলিটিটা তৈরি করে আসা উচিত। আমি হুম। কাজ করতে যাচ্ছি, মানে একটা কথা কি, মানে আবেগ দিয়ে কিন্তু জাস্ট রেসপন্স করা যায় ইমার্জেন্সি, কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু করা যায় না, আমি এই কথাটা করা যায় না। বারবারই বলে এসেছি। হুম। তো সেক্ষেত্রে আর কি, মানে আমি ছেলে হই বা মেয়ে হই, আমার যদি প্রপারলি সেটা সম্পর্কে নলেজ থাকে এবং আমি সেটার জন্য ওয়েল প্রিপেয়ার্ড এবং ক্যাপাবল হই, তবে সেক্ষেত্রেই আসলে আমার ওখানে রেসপন্স করা উচিত বা সেখানে এই আমার যাওয়া কাজটা উচিত। ইমপ্লিমেন্ট করা যায় এক্স্যাক্টলি। তো এই প্রসঙ্গে যদি আমি একটু আমাদের ফয়েজ ভাইয়ার কাছে ফিরে আসি, ফয়েজ ভাইয়া যেটা বলছিলেন যে ট্রেনিং করিয়েছেন, ভাইয়া আপনারা যে টিম নিয়ে গিয়েছেন, সেখানে কি রেস্কিউ টিমে কোনো ফিমেল ছিল? আমাদের রেস্কিউ টিমে কোনো ফিমেল ছিল না। আমরা যেটা করি, আহ, আমাদের টিমের মধ্যে আমরা বাছাই করি, অনেকেই নাম দিয়েছিল হুম এবং হুম পরবর্তীতে দিয়েছিল যদিও। আমরা হুম বাছাই করে যারা শক্তপোক্ত এবং যারা ভালো কাজ করতে পারে, আমরা প্রত্যেকের জন্য রেইনকোটের ব্যবস্থা করি, প্রত্যেকের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা করি, হেডলাইটের ব্যবস্থা করি, হ্যান্ড মাইকের ব্যবস্থা করি। আমরা ইমপ্লিমেন্টে যাওয়ার আগে হুম হুম ইমপ্লিমেন্টে যাওয়ার আগে যেটা বলছিলাম আপনাকে, আমরা ইমপ্লিমেন্টে যাওয়ার আগে 4টা কথা ওদেরকে মুখস্থ করিয়েছিলাম। আমরা যাকে উদ্ধার করব, তাকে প্রথমে আমরা বলবো যে আপনি সঠিক মানুষের কাছে পৌঁছাইছেন, আপনাকে আমরা সঠিক সঠিক জায়গায় পৌঁছে দিব, আপনার জীবনের কোনো ঝুঁকি নাই, আপনি নিজের উপর ভরসা রাখুন। হুম আমরা হুম এই কোডটা, আমাদের 40 জন ভলান্টিয়ার ছিল, প্রত্যেকজন ভলান্টিয়ার এই কোডটা ব্যবহার করেছে। এবং আমরা রোপ নিয়ে গেছিলাম, সাথে করে এক্সট্রা করে লাইফ জ্যাকেট নিয়ে গেছিলাম। এবং লাস্টে আপনারা শুনেছেন কিনা, এটা ব্যাড নিউজ বলা যায় যে আমাদের একটা বোট ডাকাতি হয়েছিল। হ্যাঁ, এই তো এটা আমার ঘটনাটাও জন্য যদি আমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করতেন আসলে, অভিজ্ঞতাটা আমি এটা বেশ শুনেছি যে লাল সবুজ সোসাইটির একটা 5টা বোট নিয়ে গিয়েছিল, সেখান থেকে একটা বোট সম্ভবত ডাকাতি হয়ে গিয়েছে। তো অবশ্যই সেই বোটে আমার ধারণা ভলান্টিয়ার্সও ছিল। সেই ভলান্টিয়ার্সরা কিভাবে বোটটাকে রেখে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফিরে আসলো, ওই অভিজ্ঞতাটাও আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে ছোট্ট করে। আচ্ছা, যদি একদম ছোট করে বলি যে আমরা প্রত্যেকটা বোর্ডে 40 জন 50 জন করে উদ্ধার করে নিয়ে আসছিলাম। এবং আমরা যে একটা কাজ করেছি যে রাস্তার পাশাপাশি না গিয়ে একদম স্থায়ী মানুষদেরকে নিয়ে একদম ভেতরে গিয়েছিলাম, যেখানে আমাদের এই যে মাথার দিক দিয়ে ছিঁড়ে গেছে, অনেক হুম জায়গায় আমাদের পিঠে কাটা লেগে ছিঁড়ে গেছে। তো আমরা একদম শুয়ে 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 লাইট মেরে মেরে কেউ আছেন বলে যাচ্ছিলাম। তো এই জায়গাটা আমাদের একটা বোর্ড লক্ষ্মীপুর গিয়েছিল, যেখানে ফিরতে ফিরতে প্রায় আহ যাইতে মনে হয় 4 ঘন্টা লাগছে, আসতে 4 ঘন্টা লং সময় লাগছে। আরেকটা বোট নাগপুর গিয়েছিল। হুম ফাজিলপুর যে বোটটা গিয়েছিল সেই বোটটা আহ ফেরার যাওয়ার সময় আহ মানে একদম মানুষ, আসলে এটাকে ডাকাত বলা যায় কিনা আমি জানি না, আবার ডাকাতও বলা যায়। ওরা কি করছে, আহ যারা মানুষ ছিল তাদের কাছ থেকে
মানে পিটায় নাই যদিও, মানুষের কাছ থেকে বোটটা নিয়ে মানুষকে ওই পানির মধ্যেই রেখে নামাই দিয়ে চলে গেছে, মানে বোটটা নিয়ে চলে গেছে। সো এইটা আসলে একটা দিকে আমি কেন পজিটিভ দেখি, একটা দিকে আমি নেগেটিভ দেখি। সেটা হচ্ছে যে আমাদেরকে স্থায়ী মানুষ যারা ছিলেন আমাদের পায়ে ধরে কান্না করছিলেন যে বাবা আমার আমার ফ্যামিলি ওখানে আটকা পড়ে আছে। So, আমাদের উচিত যেটা যেটা ছিল, আমরা সর্বপ্রথম যেটা গুরুত্ব দিয়েছিলাম, যেখানে অনেক দূরে, অনেক বেশি দূরে গহীনে 40, 50 বা 100 তারও বেশি মানুষ রয়েছেন, ওই জায়গায় আমরা পৌঁছাতে বেশি চেষ্টা করেছিলাম। তো আমি এটা পজিটিভ ভাবে দেখবো বা নেগেটিভ ভাবে কেউ দেখবে সেটা আমি আসলে জানি না, যে আমরা একজন বা দুজনের জন্য অনেক দূর যাওয়ার থেকেও 50, 60 জন বা 100 জনকে উদ্ধার করে নিয়ে আসা গুরুত্ব মনে করেছিলাম। তো ওই অবস্থায় এমন হইতে এটা হওয়া খুব স্বাভাবিক, এটা হওয়া, আবার বলছি, এটা হওয়া খুব আচ্ছা, স্বাভাবিক। যারা ভাইয়া বোট যারা নিয়েছিলেন ওনাদের তো দেখেছেন, ওনাদেরকে দেখে কি মনে হয়েছে ওনারা স্থানীয় কেউ বা বহিরাগত কেউ? কি মনে হয় আপনার, মানে স্থানীয় ছিল নাকি বহিরাগত স্থানীয় ছিল? স্থানীয় হ্যাঁ, স্থানীয় ছিল। স্থানীয় স্থানীয় লুঙ্গি, হ্যাঁ লুঙ্গি টুঙ্গি পরা ছিল এটি। তো আমি এটা আপু কেন পজিটিভ দেখছি, বিকজ কেউ না স্বজন হারানোর জন্য ডাকাতও হয়ে গেছে, স্বজনকে বাঁচানোর জন্য ডাকাতও হয়ে গেছে। মানে এই জিনিসটাকে কেন জানি আমি পজিটিভ দেখছি, কারণ আহ আমার আমার মা, আমি যদি আমার কথা বলি, আমার মা যদি কোথাও আটকে থাকে, আমার ওয়াইফ, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে সন্তান যদি কোথাও আটকে থাকে, তো ওই জায়গাটায় মানে হয় না যে আমি আমার জান চলে যাক, মানে তবুও আমি স্বজনকে বাঁচানোর জন্য আমি যে যে কোনো কিছু করতেই রাজি। তো এই কথার রেশ ধরে যদি আমি একটু সিলভি আপুর কাছে যাই, ফয়েজ ভাইয়া যেটা বললো যে উনি আসলে বিষয়টাকে পজিটিভলি নিচ্ছেন। তো আসলে বিষয়টা একই দিকে যেরকম পজিটিভ, একই দিকে আবার নেগেটিভ। কারণ হচ্ছে আহ, দেখা যাচ্ছে স্থানীয় মানুষজনই নিজেদের স্বজনদেরকে বাঁচানোর জন্য যে কাজটা ওনারা করছেন, ভলান্টিয়ারদেরকে পানিতে নামিয়ে দিচ্ছেন, বা ওদেরও তো একটা জীবনের রিস্ক থেকে যাচ্ছে। আবার ওরাও কাউকে না কাউকে বাঁচানোর জন্যই হয়তো বোটটা নিয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা যখন মেডিসিন নিয়ে গিয়েছেন ওখানে মানুষের সহায়তা করার জন্য, স্থানীয় মানুষের রেসপন্সটা কেমন ছিল? স্থানীয় মানুষের সাপোর্ট কতটুকু পেয়েছেন আপু? ছোট করে যদি একটু অভিজ্ঞতা শেয়ার করতেন। উম, আমরা আসলে খুবই গ্রেটফুলি বলতে চাই যে স্থানীয় মানুষ আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। কারণ আমরা শুধুমাত্র হয়তো আহ, আমাদের সারাউন্ডিংস থেকে, আমাদের নেটওয়ার্কের মধ্যে এলাকার খোঁজ নিয়েছিলাম যে কোন এলাকাটাতে আক্রান্ত, কোন এলাকায় আমরা সাপোর্ট দিতে পারি, এতটুকু ইনফরমেশন নিয়ে আমরা ঢাকা থেকে মুভ করেছিলাম। হুম হুম কিন্তু ওখানে যাওয়ার পর আমরা তো কিছুই চিনি না, কারণ ওই এলাকাগুলোতে আমরা প্রথমবার যাচ্ছি। তো হুম হুম সেখানে আসলে স্থানীয় মানুষের সাহায্য ছাড়া আমরা প্রত্যন্ত এলাকাতে পৌঁছাতেই পারতাম না। আমরা শুধুমাত্র ওখানে লোকাল যাদের সাথে পরিচয় হয়েছে, আমরা ওখানে যে বলেছি যে আমাদের টার্গেট, আমরা একটু ভেতরে যেতে চাই যেখানে মানুষ এখনো সাপোর্ট পাচ্ছে না। কারণ আমাদের কাছে মনে হয়েছে যেগুলো একটু ইজি টু এক্সেস জায়গা, সেগুলোতে হয়তো অনেকে সাপোর্ট পাবে, এখন না পেলেও একদিন পরে পাবে। কিন্তু একটু হুম হুম প্রত্যন্ত জায়গাগুলোতেই আমরা যেতে চাই। তো স্থানীয় যারা আমাদেরকে খুবই হেল্প করেছেন ওনারা, দেখা হুম হুম গেছে যে আহ, আমাদেরকে সাথে যে জায়গা চেনানো থেকে শুরু করে তারা আমাদের সাথে থেকেছেন ওই রাতের বেলা, হয়তো তারা একটা নৌকায় এসে আমাদেরকে পৌঁছে দিয়ে গেছেন, তারপরে বাকিরা এসে খোঁজ নিয়েছেন যে আমরা সবাই ঠিকঠাক পৌঁছতে পারলাম কিনা। হুম ইভেন স্থানীয় মানুষ ছাড়া আমাদের কাছে আরেকটা জিনিসও মনে হয়েছে, যারা ভলেন্টারি কাজ করতে গিয়েছেন, এরকম মানুষকে সাহায্য করতে গিয়েছেন, তারা খুব হেল্প করেছেন। দেখা গেছে যে আমরা হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদের একটু ভেতরে যেতে হবে, আমাদের কাছে নৌকাও নেই, আমাদের কাছে কোনো ট্রান্সপোর্টও নেই। তো একটা ট্রাক হয়তো যাচ্ছে, তারা ওই ট্রাকে করে ত্রাণ নিয়ে এসেছেন অন্য একটা জেলা থেকে। আমরা বলেছি যে ভাই আমরা এই পর্যন্ত যেতে চাই, আমাদেরকে একটু পৌঁছায় দেন। তো সাথে সাথে তারা কোনো রকমের দ্বিমত ছাড়া আমাদেরকে কিন্তু উঠিয়ে নিয়েছেন। তারপরে রাস্তায় আমরা যখন ফেরার সময়ও দেখা গেছে যে রাস্তায় যারা ট্রাফিক কন্ট্রোল করছিল, স্থানীয় ছেলেরাই, হুম ছাত্রই বলবো, এই বয়সী, তারাও আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। তারা কোনটাতে গেলে আমাদের সেফলি আমরা পৌঁছাতে পারবো এরকম নিজেরা গাড়ি খুঁজে আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। তো পুরোটাই আমরা আসলে স্থানীয়দের বেশ ভালো সাপোর্ট পেয়েছি বলেই আমরা ভালোভাবে শেষ করে আসতে পেরেছিলাম। ধন্যবাদ সিলভি আপু। আমি যদি একটু ওয়াসিক ভাইয়ের কাছে যাই, এই যে একটা বিষয় দেখা যাচ্ছে সিলভি আপুর কথা থেকে যে স্থানীয় মানুষ অনেক সাপোর্টিভ ছিল, অনেক হেল্প করেছে। যারা ইভেন যারা ত্রাণ দিতে গিয়েছেন বা সাহায্য দিতে গিয়েছেন, যে তরুণরা, সেই তরুণরাও নিজেদের
কাজের পাশাপাশি অন্য যে ভলান্টিয়ার্স ছিল বা ছিল তাদেরকেও সহায়তা করেছে। তো এই যে একটা বিষয়, এখান থেকে আমার কাছে আপনার প্রশ্ন সেটা হচ্ছে, তরুণরাই সবকিছুতে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তো এই বিষয়টা ঝাঁপিয়ে পড়ে এবং আনন্দের সাথে ঝাঁপিয়ে পড়ে, এই বিষয়টার নিয়ে আপনার কি ভাবনা, কি মতবাদ ভাইয়া? আচ্ছা, না মতবাদ বলতে এটা তো অবশ্যই প্রশংসার দাবি রাখে অ্যাকচুয়ালি। একটা মানে আসলে এই কথাগুলো এখন শুনতে কিরকম লাগবে আমি ঠিক জানি না। এই বেশি না মানে বেশ কয়েক মাস আগেও আমরা কয়েকজন মিলে গল্প করছিলাম যে বর্তমানে তরুণ যারা আছে এরা তো স্বেচ্ছাসেবীমূলক কাজগুলো করতে খুব একটা আগ্রহ পায় না। আমরা হুম তো বিভিন্ন প্রোগ্রাম করি, অ্যাওয়ারনেস রেইজিং হোক বা অ্যাকশন টাইপের হোক। তো সেক্ষেত্রে তাদের পার্টিসিপেশনটা আসলে খুবই কম দেখা যায় আমাদের সময় আমরা যারা যেমনটা করে থাকতাম। হুম তো হুম এই ধারণা কিন্তু আসলে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে আসলে এই রিসেন্ট কিছু ইনসিডেন্টের পর থেকে, বিশেষ করে বন্যাতে যে রেসপন্সটা দেখেছি, এটা আসলে মানে খুবই ভালো একটা চেঞ্জেস চলে আসছে। কারণ এটা কিন্তু আসলেই সত্যি যে মাঝখানে তরুণরা আসলে এটা থেকে সরে আসছে যে স্বেচ্ছায় যে আমরা মানুষের হেল্প করতে পারি, কিন্তু হুম যখন দেখছে যে না, আমার যেহেতু দেশ আমার, সমস্যা আমার, মানুষগুলো আমার, যারা বিপদে আছে তারাও আমাদেরই, তো হুম উদ্ধার করতে হলে বা সাহায্য করতে হলে বা পরিবর্তন চাইলে হুম হুম কাজগুলো আমাদেরই করতে হবে। তো এই সেম যখন মানে মন্ত্র সবার মাথাতেই চলে আসছে, তখন কিন্তু একটা ম্যাসিভ লেভেলের রেসপন্স চলে আসছে। যেমন আপু যেমন বললো তারা একটা বিপদে পড়ছিল, আমি সিমিলার টাইপের একটা প্রবলেমে আমরাও পড়েছিলাম। তো মেইনলি আমাদের ছিল অনেক 3টা ট্রাক নিয়ে গিয়েছিলাম আমরা। আর হুম আমাদের ভলান্টিয়ার্স ছিল একদম না হলেই নয়, এবং কিছু ক্রাইটেরিয়া ছিল, যেমন তাকে প্রচুর খাটনি করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওখানে কমফোর্টের কোনো অপশন নাই, সিচুয়েশন যে কোনো রকমই হতে পারে, সে অনুযায়ী আর কি নিজেকে অ্যাক্ট করতে হবে। আর সাঁতার তো অবশ্যই। তো হুম এই হুম কন্ডিশন গুলা যারা মানে ফিল আপ করতে পারছে বা যারা মেন্টালি এরকম আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, তো তারাই শুধুমাত্র আমরা ওখানে ছিলাম। কিন্তু ওখানে গিয়ে আমরা টিম ভাগ ভাগ হয়ে গেছিলাম অনেকগুলো, আমরা নোয়াখালীর ওই সাইডে কাজ করেছিলাম সোনামুড়িতে। তো প্রথমত যেহেতু আমাদের একটা বড় ত্রাণের একটা অংশ ছিল, তো আমরা ইউএনও স্যারের সাথে আগেই কন্ট্যাক্ট করে গিয়েছিলাম যাতে একটা লোকাল সাপোর্টের একটা বিষয় থাকে। আর যেহেতু আমি গিয়েছিলাম বেশ কয়েকদিন পরেই, কারণ এখানে আরো অনেক বিষয় ছিল ম্যানেজমেন্টের, সো আগেই চলে গেলে আর নেটওয়ার্কের খুবই একটা ইস্যু, মানে হুম হুম সবার সাথে কমিউনিকেশন করাটা একটা বিশাল ফ্যাক্টর। হুম আর হুম রেস্কিউ এর সময় আসলে ত্রাণ নিয়ে যে বিব্রতকর অবস্থায় করতে চাচ্ছিলেন না, যেহেতু আমার পুরনো অভিজ্ঞতা ছিল এই কাজে। তো আহ ত্রাণ নিয়ে যাওয়ার পর যখন ভাগ হয়ে গেলাম, তো আমাদের তো প্ল্যানিং ছিল অবশ্যই যে রিমোট এরিয়ার মানুষগুলো, তো রিমোট এরিয়ায় যাওয়ার একটা আসলে মানে বাজে এক্সপিরিয়েন্স হয় কি, যে আপনার ট্রান্সপোর্টেশন তো বড় ঝামেলা অবশ্যই, মানে আর সবই তো পানির নিচে, মানে কোনটা রাস্তা কোনটা ড্রেন আর কোনটা হচ্ছে খাল, মানে কিছুই বোঝার স্কোপ নাই। বোঝা যাচ্ছিল তো না। একটা সার্টেন অ্যামাউন্ট ডিস্টেন্স যাওয়ার পরে হুট করে পানি এত পরিমাণ বাড়লো যে আমাদের ট্রাক আর সামনে যাওয়ার মতো কোনোভাবে স্কোপ নাই, ট্রাকের ইঞ্জিনে পানি ঢুকলে ওই ভিতরে যদি আবার ট্রাক বন্ধ হয়ে যায় আরেক বিপদ। হুম হুম তো হুম ওইখান থেকে আমরা বসে আছি। তো মানুষের কাছে হেল্প চাচ্ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করার মতো কিছু নাই, কারণ আমাদের ডেস্টিনেশন যেটা ঠিক করা ছিল ওটা অনেক দূর, ওখান থেকে প্রায় আরো 8 থেকে 9 কিলোমিটার। এটা শুনতে অল্প মনে হচ্ছে কিন্তু এই বন্যার এরিয়াতে এটা অনেক দূরে। পানির মধ্যে আসলে 8 থেকে 9 কিলোমিটার ইজ আ হিউজ ডিস্টেন্স। এটা অনেক দূরে, আমরা হুম অর্ধেক হুম রাস্তায় গিয়ে আটকে গিয়েছি। তো তখন তো ওখানে আর কোনো গতিও পাচ্ছি না বা হেল্প করার মতো হুম কেউ নাই। তো তখন এই যে আমাদের মতো আরো তরুণ যারা বিভিন্ন কাজ করছিল, তো এইরকম বিভিন্ন মানুষের সাথে আমরা জাস্ট হেল্প চাচ্ছিলাম যে, ভাই আমরা অমুক জায়গায় যাবো, আপনাদের যদি ওদিকে যান আমাদের হেল্প করতে পারবেন কিনা। তো হুম এরকম একটা ট্রাকের সাথে ট্রাক্টর ছিল, মানে জমিতে চাষ করে যেগুলো, এগুলো আবার কিন্তু পানিতে খুব ভালো মতো চলতে পারে। তো ওনারা তখন মানে হেল্প করতে রাজি হলো, ইভেন ওনাদের ওখানে কিন্তু স্পেস ছিল খুবই কম। হুম আপনারা বিশ্বাস করবেন না, মনে করেন রাস্তায় দুই পাশে ট্রাক আর ট্রাক্টর পাশাপাশি রেখে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগছে 104টা প্যাকেট আর কি এপার থেকে ওপার নিতে, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট সম্ভবত লাগছে। মানে এর মধ্যেই একটা, আর প্যাকেট গুলো এক একটা ভারী, প্রতিটায় প্রায় 12 থেকে 13 কেজি ওজন ছিল। তো জাস্ট চেঞ্জ করে আবার ওনাদের সাথে দৌড়, ওনাদের আমরা কেউ কেউ কাউকে আমরা চিনি না, কেউ শোনেও নাই যে ওখানে কি আছে না আছে, কি করতে যাচ্ছেন, মানে হেল্প দরকার তারা এক বাক্যে রেডি হয়ে গেছে। তো এরপর ওখান হুম থেকে নেমে আবার একটা ছোট নৌকা করে আরেক জায়গাতে, মানে এইভাবে জায়গা চেঞ্জ করতে, এবং প্রতি ক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা টিম ভাগ হয়ে গিয়েছিলাম, আমাদের কিন্তু ভলান্টিয়ার হয়ে গিয়েছিল কম। আর যদি আমরা সরাসরি ট্রাক নিয়ে আসতে পারতাম সেক্ষেত্রে প্রবলেম হতো না, কিন্তু হঠাৎ করে বৃষ্টি আবার শুরু হওয়াতে আর চারপাশ থেকে পানি আসাতে আর রাস্তা হারানোর কারণে আমরা ওই মানে প্রবলেমটায় পড়ে যাই। যাই হোক, পরবর্তীতে আর কি মানে চিনি না জানি না, কিন্তু সবাই চারপাশ থেকে এসে যেভাবে আমাদের হেল্প করছে,
তো এটা ডেফিনেটলি একটা ভালো সম্ভাবনাই দিচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, ঘটে নাই তা না, আমি এগুলো আসলে তখনও শেয়ার করি না এইভাবে। এখন আসলে শেয়ার করার দরকার আছে কিনা আমি ঠিক জানি না, তবে এটা আর কি ইন্টারনালি শেয়ার করা হবে। কারণ হচ্ছে কি, যে বন্যার ক্ষেত্রে মানুষের যে রেসপন্স, তো আমি চাচ্ছিলাম না যে কোনোভাবে এটা একটা আমার একটা নেগেটিভ মেসেজ বা একটা নেগেটিভ ইনসিডেন্টের কারণে কেউ পিছিয়ে আসুক, না হুম হুম। ওখানে তো এই কাজটা হচ্ছে না বা এই মানে কাজটা তা হচ্ছে। পজিটিভিটিটা সবার কাছে এখানে ছড়িয়ে দেওয়াটাই ভালো, পজিটিভটাই কিন্তু নেগেটিভিটিটা বেশি যত ছিল। কম ছড়ানো যায়। হ্যাঁ, নেগেটিভ ইনসিডেন্ট খুবই কম ছিল, এটা হতে পারে কারণ মানুষ বিপদে থাকলে অনেক কিছু করতে বাধ্য হয়। হুম হুম হুম। তো এটা আসলে ওই বলে আসলে তাদেরকেও আমি ছোট করতে চাই, তারা পরিস্থিতির শিকার। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আমি আবার একটু ফয়েজ ভাইয়ার কাছে ফিরে আসতে চাই। ভাইয়া যেটা বললো, আপনার সাথে ভাইয়াও একই মত পোষণ করেছেন। ভাইয়াও বলেছেন যে আসলে পজিটিভিটি ছড়িয়ে দিতে হবে, যাতে করে আমরা ভালো কাজের মোটিভেশন পাই, ভালো কাজের দিকে এগিয়ে আসি। তো এই জন্য আমরা নেগেটিভ জিনিসগুলোকে দূরে সরিয়ে রেখেছি। ঠিক তেমন ভাবে আপনিও বলেছেন যে নৌকা ডাকাতির ব্যাপারটাকে আপনি পজিটিভ ভাবেই দেখছেন। আমি যদি কয়েকটা ইনসিডেন্ট, একটা ছোট্ট ইনসিডেন্টই বলি। এরকম হয়তো আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে, ত্রাণ নিয়ে, যে পরিমাণ ত্রাণ নিয়ে যাচ্ছে তার থেকে মানুষ বেশি যাচ্ছে। তো এই বিষয়, এইরকম কি কোনো ঘটনা, আপনারা যেহেতু উদ্ধার করতে গিয়েছেন, আমি উদ্ধারের ওই তাতেই, রেস্কিউর এই মিশনটাতেই বলছি যে একটা বোটে যদি ধারণ ক্ষমতা হয় 8 জন, সেখানে 8 জনই যদি রেস্কিউয়ার থাকে, তাহলে আসলে রেস্কিউ করবে কাকে? এরকম কি কোনো সিচুয়েশন দেখেছেন আপনি কাজ করার সময়? ভাইয়া, অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, আমাদের যে বোর্ডটা ছিল, আমাদের প্রত্যেকটা বোর্ড প্রায় 40 থেকে 60 জন বহন করার ক্ষমতা ছিল। হুম আমরা এক একটা বোর্ডে 4 জন করে ভলান্টিয়ার রেখেছিলাম। আর অন্যান্য টিমের যেগুলো দেখেছি, হ্যাঁ এরকম হয়েছে। অনেক অনেক ছিল যারা কিনা লাইফ জ্যাকেট ছাড়া নেমেছিল। আহ অনেকের কোনো রোপ ছিল না, হুম বাট হুম হুম। উদ্ধার করার জন্য তারা নেমে গিয়েছিল। এবং ত্রাণ কার্যক্রমেও এরকম অনেক ঘটনা ঘটেছে। আপনাকে একটু শর্টলি যদি আমরা বলতে চাই, আমরা চেষ্টা করেছি 3000-এর মতো। প্রথম একদম ফার্স্টে 2500, এরপরে আরো 500, টোটাল 3000-এর মতো মানুষের উদ্ধার কার্যক্রম আমরা করতে সফল হয়েছি। এবং 11,000 অফিসিয়াল এবং প্রায় 15,000-এর মতো আনঅফিসিয়াল কোলাবোরেশন সহ বিভিন্ন মাধ্যমে লাল সবুজ আহ, নিরাপদ খাদ্য পৌঁছাতে দিতে সহায়তার চেষ্টা করেছে। এবং লাল সবুজ আরো যেটা করেছে যে প্রাথমিক চিকিৎসার যে কার্যক্রম, প্রাথমিক চিকিৎসার আমরা নাপা, মোনাস, তারপরে সেন্টারি প্যাড, তা তারপরে আপনার বিভিন্ন ছোটখাটো প্রাথমিক অ্যালার্জিক, ওষুধ, অ্যালার্জিক টাইপের অ্যালার্জি, মেডিসিন, হ্যাঁ ক্রিম। ক্রিম, মেডিসিন, ক্রিম, এরকম আমরা প্রায় চেষ্টা করছি প্রায় 6,500 7,000-এর মতো মানুষকে পৌঁছায় দিতে। এবং আরেকটু যেটা বলি, আমরা রিসেন্টলি ফেনীতে, একদম ফেনীতে 43টা ইউনিয়ন, 44 জন ভলান্টিয়ার, 22টা মাইকের সাথে সিএনজি সহ প্রত্যেকটা আনাচে কানাচে আমরা ছান মারছি। ছান মেরে ওদের কি কি সমস্যা, সেই সমস্যাগুলো আমরা তুলানোর চেষ্টা করেছি। এবং আমরা একটা তথ্য প্রচার করেছি ইউনিসেফের সহায়তায়। হুম হুম সো ইউনিসেফ আমাদেরকে এটাতে সহায়তা করেছে। আমরা হুম অর্থাৎ বন্যা পরবর্তীকালীন তাদের কি করণীয় এবং কিভাবে তারা সুস্থ থাকবে, এবং যে কোনো বন্যায় যদি মোকাবেলা হয় তাদের করণীয় কি, এবং বাচ্চাদের জন্য কি, বয়স্কদের জন্য কি, এবং আহ যারা গর্ভবতী রয়েছেন তাদের জন্য কি, নারীদের জন্য কি, পানি সংক্রান্ত কি, পুষ্টি সংক্রান্ত কি, হুম হুম এবং যারা রিমোট এরিয়ায় আছেন তারা আসলে নিজেদের কিভাবে যত্ন নিবে, এবং যে কোনো রোগ দেখা দিলে কাদের সাথে যোগাযোগ করবে, কোন নাম্বারে যোগাযোগ করবে, এই সংক্রান্ত তথ্যগুলো আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমরা আহ আহ এভাবে করে আসলে কাজ করছি। আমরা সামনে প্রচার কার্যক্রম এবং জরুরি কার্যক্রম আমরা লক্ষ্মীপুর, তারপরে কুমিল্লা, নোয়াখালী, এগুলো তো আমরা ইউনিসেফের সাথে করব, আমাদের কাজ অলরেডি চলমান। সো আমরা ওইভাবে চেষ্টা করছি। আর রিসেন্টলি আমরা সব থেকে চেষ্টা করছি যে আপুরা বলছিলেন যে সিলভিয়াপুরদেরও একটা টিম হয়তো সামনে মেডিসিন নিয়ে যাবে। সো আমরাও লাল সবুজ সোসাইটির যে ফার্স্ট এড টিম বা মেডিকেল ক্যাম্প পরিচালনা, তার একটা চিন্তা ভাবনা রাখছি। আমরা অলরেডি ওষুধ স্টকে রেখেছি। আমাদের খুব শীঘ্রই ডাক্তাররা পৌঁছে যাবেন হয়তো ফেনীতে, কুমিল্লাতে। সো ভাইয়ার কথার পারপাসে একটা কথা বলি, সেটা হচ্ছে যে শুধুমাত্র বোট চুরি হয়েছে ওটা ঠিক আছে, বাট ওই জায়গাটাতে স্থানীয় মানুষরা বলছিলেন যে ভাই আমার বাবা মাকে উদ্ধার করতে হবে না, অনেক দূরে আমার বাবা মা দোতলার উপরে আছে, মোটামুটি আছে, চলে, ওই এত দূরে এতজন মানুষ আছে, ওখানে আগে যায়। ত্রাণ কার্যক্রমে যেটা হয়েছে,
আমরা একজন মানুষের সাথে আগে কথা বলছি বা পরিচিতদের কথা বলছি। আর আমাদের সব থেকে বেশি সুবিধা যেটা হয়েছে, ফেনীতে আমাদের লাল সবুজ সোসাইটি টিম আছে, এটা আমাদের সব থেকে বেশি কাজে দিছে। লোকাল আমাদের টিম থাকাতে টিমটা, সুবিধা হয়েছে yes, কমিউনিকেশনে। yes, আমাদের আমাদের লাল সবুজ টিম ছিল। সো আমরা ত্রাণ ডিস্ট্রিবিউশন, তারপরে রেস্কিউ কাজ, জরিপের কাজ, এগুলা ওই লোকাল টিমের টোটাল ব্যাপারটা সুন্দর করে হ্যান্ডেল করেছে। সো এই জায়গাটায় লোকাল টিমের যে আমরা সাপোর্টটা পেয়েছি, এই কারণে আমরা কিন্তু বেশি বেশি কাজ করি, এখনো কাজ চলমান যেটা বলছিলাম। সো আমরা ত্রাণ কার্যক্রম চেষ্টা করেছি যে, আপনারা আমাদের ছবি দেখেছেন কিনা জানি না, আমরা স্থায়ী আগে যাচাই বাছাই করেছি যে হ্যাঁ, ভাইয়ের কথাও ঠিক আছে, ওকে, মানে অনেকে ত্রাণ কেড়ে নিচ্ছিল, অনেকে ভলান্টিয়ারদের ঘুষি টুসি মারতেছিল, বাট ওই যে লাল সবুজ সোসাইটি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে, তারা বারবার বলে যে নিজেকে আগে ঠিক রাখতে হবে, হুম। এবং সব সময় ওই যে কোর্টের জায়গায় আছে না, যে আগে সব সময় ওরা একটা খারাপ সিচুয়েশন আছে, এখন আমার একদম শান্ত থাকতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, এবং তাদের মানসিক স্বাস্থ্যের আগে গুরুত্ব দিতে হবে যে আপনি নিজে স্ট্রং হন, আপনার পরিবারকে সহায়তা করুন, আপনি আপনার যে চাহিদা, যে তথ্য, সে চাহিদা তথ্য আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করব, আপনার এখানে সহায়তা আসবে, এবং আমাদের যেটুকু সহায়তা করা সম্ভব ছিল, যেটুকু খাবার দেওয়া সম্ভব ছিল, আমরা আপনাকে পৌঁছে দিলাম, এবং এই নিন ওষুধ, এই ওষুধটা আপনাকে দিলাম, আপাতত আপনি এই ওষুধ নাপা হলে 2 বেলা বা বেশি হলে 3 বেলা খাওয়াবেন, আর অনেক বেশি জ্বর হলে এই যে নাপা এক্সট্রা খাওয়াবেন। তো আমরা এইভাবে করে আমরা সব থেকে বেশি গুরুত্ব যেটা দেওয়ার চেষ্টা করেছি, যে তাদের মানসিক স্বাস্থ্যের কথা বারবার বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের জন্য এটা নতুন পরিস্থিতি, কিন্তু আপনারা সব থেকে শক্তিশালী, আপনারা যে এইভাবে কাজ করছেন, এখনো টিকে আছেন, এটা তো অনেক প্রশংসনীয়, এবং আপনার হাত ধরেই আপনার পরিবার এখনো কিন্তু শক্তিশালী আছে, আপনার কোনোভাবে দুর্বল হওয়া যাবে না। তো এই জায়গাটায় অনেকেই আছেন যারা আমাদের জড়িয়ে ধরে কান্না করেছেন, অনেকে আছেন যারা আমাদের সাথে মানে এখনো এখনো ফোন দেয় যে আমরা তো পানি থেকে বেঁচে আসছি, আসো তাড়াতাড়ি আসো, তোমার লাল সবুজ টিম নিয়ে চলে আসো, মানে এখনো যোগাযোগ করে। ইভেন তো কিছু মানুষ পাইছি যারা আমাদের অফিসে ভিজিট করতে চায়, এবং আরেকটা মানুষ আছে, আমি যার কথা না বললেই না, ইরফান সাজ্জাদ, ওই যে নাটক করে, আপনারা চেনেন কিনা জানি না, ইরফান সাজ্জাদ ভাই জাস্ট ফার্স্ট ওদিন আমাকে, যেদিন আমরা রেস্কিউ করতে হবে তার আগের দিন রাতে ভাই আমাকে ফোন দিছে, ডিরেক্ট ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি, বলছি ফয়েজ কি অবস্থা, বলতেছি ভাই মাত্র আমরা উদ্ধার কার্যক্রম করে আসছি, ওখানে তো আরো অবস্থা খারাপ, বলছে এখন কি লাগবে, আমি বলছি ভাই বোট লাগবে, বোর্ডে কত লাগবে, তারপরে এরকম কথা কনভারসেশন করতে করতে ভাই টাকা পাঠালো, আবার তো রেস্কিউ করতে। তো রেস্কিউ করার টাইমে আমি আমার ভলান্টিয়ারদেরকে সবসময় একটা কাজ করেছি, যেটা এক্সচেঞ্জ করেছি, বারবার এক্সচেঞ্জ করেছি, অর্থাৎ 10 জন এখন গিয়েছে, এরা মনে হচ্ছে মানে ক্লান্ত, রেস্ট নিয়ে রেখে, নিয়ে কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হলো যে প্রত্যেকটা ভলান্টিয়ারের জন্য আমি আলাদা করে ওষুধ রেখেছি, আলাদা করে খাবার রেখেছি, নারীরা লাস্টে তখন সেন্টারি প্যাড রেখেছি, এবং লাস্টে আমরা যে জরিপ কাজগুলো করলাম, ওখানে আমরা ফেনীতে থাকা লাগছে, তাদের ঠিকঠাক থাকছে কিনা, মানে এইটা কিন্তু আবার ভলান্টিয়ারদের স্বাস্থ্য সেবাটাও আমরা নিশ্চিত করেছি যাতে নিশ্চিত করে করে। প্রপার সেবাটা ওরা দিতে পারে। হ্যাঁ, ধন্যবাদ ফয়েজ, আপনার অভিজ্ঞতা শুনে অনেক ভালো লাগলো। আমি একটু সিলভিয়াপুর কাছে যেতে চাই। যেটা ফয়েজ ভাই আমাদেরকে বলছিলেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন ত্রাণ নিয়ে মানুষজন কাড়াকাড়ি করছিল, কে নিবে কে স্টক করবে, এরকম একটা ব্যাপার ছিল। আপনি তো মেডিসিন নিয়ে গিয়েছেন, তো আপু মেডিসিনের ক্ষেত্রে কি এরকম কোনো সিনারিও হয়েছে যে মেডিসিনও আমরা আগে নিতে চাচ্ছি, আমার প্রয়োজন নেই, প্রয়োজন ছাড়াও আমরা মেডিসিন নিতে যাচ্ছি, বা স্যানিটারি প্যাড এই জিনিসগুলো আমরা স্টক করে রাখতে চাচ্ছি, এরকম কোন অভিজ্ঞতার মধ্যে পড়েছেন কিনা যদি একটু ছোট্ট করে শেয়ার অনেক করতেন। অনেক অনেক অভিজ্ঞতা এরকম, কারণ ম্যাক্সিমাম জায়গাতে দেখা গেছে যে আমরাও চেয়েছিলাম যে সর্বোচ্চ প্রয়োজন যাদের, তারাই যেন আসে, তাদেরকে যেন রিচ করতে পারি। তো হুম। এখন ওই এলাকাগুলোতে কিছু কিছু জায়গায় হয়তো আগে থেকে খবর দেওয়া হয়েছে যে এর মধ্যে মেডিকেল টিম আসছে, আপনারা এখানে আসতে পারেন সেবা নেওয়ার জন্য। কিছু কিছু জায়গায় আমরাই আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়েছি এরকম। হুম। তো দেখা গেছে যে আমরা এক ধরনের প্রস্তুতি নিয়ে গিয়েছি যে বন্যা পরবর্তীকালীন এইসব জায়গায় কি ধরনের রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে, সেই রকম প্রিপারেশন ছিল আমাদের মেডিসিন লিস্ট করার আর কি। তো আমরা যাওয়ার পরে দেখা গেছে যে ম্যাক্সিমাম রোগী আসছে যে কমন কিছু সিমটম, গ্যাসের ব্যথা খুবই কমন, গ্যাসের ওষুধ নেয়ার জন্য, নাপা নেয়ার জন্য, এরকম খুব কমন কিছু সমস্যা নিয়ে তারা লাইনে দাঁড়িয়ে গেছে। তো তার মধ্যে আমরা ফিল্টারিং করার চেষ্টা করেছি যে কারা আসলেই
আমরা সাপোর্ট দিতে পারবো, আমাদের কাছে কি ধরনের মেডিসিন স্টকে আছে। তো আমরা অবশ্য কাউকে বঞ্চিত করি নাই। যাদেরকে আমরা মেডিসিন দিতে পারি নাই তাদেরকে প্রেসক্রিপশন করে দেয়া হয়েছে যে পরবর্তীতে যেন তারা কিনে নিতে পারে, আমরা সাথে এগুলো আনতে পারি না, আপনারা কিনে নিন। কিন্তু হুম এরকম অনেক হয়েছে যে আহ কিছু জায়গায় ফিমেলরা অনেক বেশি আহ মানে স্যানিটারি প্যাড নিতে আসছে, আমরা হয়তো অত নিয়ে আসি নাই, বা এক জায়গায় সব দিয়ে দিলে অন্য জায়গায় আমরা সাপোর্ট দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা ভাগ ভাগ করে দেওয়ার চেষ্টা করেছি, যে একটা প্যাকেট খুলে সেখান থেকে ভাগ করে কয়েকজনকে দেওয়ার চেষ্টা করেছি, সেটাতেও অনেকে অখুশি হয়েছে যে না, তার অনেকগুলো লাগবে, এত কমে হচ্ছে না। তারপরে আহ আসলে তারা জানেও না যে কোন ওষুধটা কখন খেতে হবে, কিন্তু তারা চাচ্ছে তাদের কাছে যেন স্টক থাকে। হুম হুম তারপর হুম আবার যখন তাদেরকে বোঝানো হয়েছে যে আপনাকে যদি সব দেই তাহলে তো পাশের ওদের প্রয়োজন, ওরা তো পাবে না, তারপর হয়তো তারা বুঝেছে, বা লোকাল ভলেন্টিয়ার যারা তারা হয়তো বোঝানোর চেষ্টা করেছে, তারা বুঝেছে। কিন্তু তারা প্রথমে আসলে চেয়েছে, কারণ এত একটা ইনসিকিউরিটির মধ্যে তারা দিন যাপন করছিল, তাদেরকেও পুরোপুরি দোষ দেয়া যায় না। তারা হয়তো ভাবছে যে এই সাপোর্ট চলে গেলে আবার পরবর্তী সাপোর্ট আমরা কখন পাবো আমরা তো জানি না, তাহলে যা পারি স্টক করে রাখি, মানে এরকম একটা একটা মেন্টাল মানসিকতা হয়তো ট্রমার তাদের। মধ্যে ছিল আসলে হ্যাঁ। মানুষজন। আর যারা আসলে আমরা যদি তাদের সোশিও ইকোনমিক কন্ডিশনটা চিন্তা করি, যেসব এলাকা এবার বন্যায় আক্রান্ত হয়েছে, তারা তো দুর্যোগের সাথে আসলে অভ্যস্তই না, অভ্যস্ত এই না। ধরনের দুর্যোগ তারা আগে কখনো দেখে নাই। দেখেন। এবং তারা অর্থনৈতিকভাবে মোটামুটি সচ্ছল, কারণ আমরা যে প্রবাসী রেমিটেন্সের কথা বলি, সেই ম্যাক্সিমাম রেমিটেন্স গুলো কিন্তু তাদের এলাকাগুলো থেকে আসে, মানে তাদের এলাকার সোশিও ইকোনমিক কন্ডিশনটা এরকম যে ম্যাক্সিমাম ফ্যামিলি থেকে হয়তো দেখা যায় একজন করে অন্তত দেশের বাইরে প্রবাসী হিসেবে কাজ করছে। তো তারা আসলে এই যে আশ্রয় কেন্দ্রে যে থাকা, এভাবে একটা ঘরে গাদাগাদি করে থাকার মতো অবস্থা, এই যে খাবার নাই, মানে এরকম পরিস্থিতির সাথে তারা কোনোভাবেই পরিচিতই না, মানে জেনারেশন বাই জেনারেশন তারা এরকম দেখে নাই। তো তাদের আসলে এটার সাথে কোপ আপ করতে অনেক বড় একটা স্ট্রাগল করতে হয়েছে, হুম যে হুম কারণে তারা মনে হয় যে সবকিছু একটু স্টক করে রাখার জন্য একটু এরকম করেছে আর কি, যেটা আমাদের অবজারভেশন ছিল। থ্যাংক ইউ আপু। ওয়াসিক ভাই, আহ, আমাদেরকে ফয়েজ অলরেডি বন্যা পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কিছু ধারণা দিল, লাল সবুজ সোসাইটি এবং সিলভি আপুদের টিম থেকেও, ভ্রমণকন্যা থেকেও। তো আমি একটু আপনার পরিকল্পনা জানতে চাচ্ছি, অ্যাজ এ হিউম্যান বিং বা অ্যাজ এ ভলান্টিয়ার। বন্যা তো প্রায় শেষ, বা বন্যার প্রাদুর্ভাব এখনো রয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে বন্যা পরবর্তী কি কি কার্যক্রম করা যায়, বা আপনার কি কি পরিকল্পনা আছে বন্যা পরবর্তী সময়ে, এটা যদি আমাদের সাথে একটু ছোট করে শেয়ার করতেন ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। না, অ্যাকচুয়ালি বন্যা পরবর্তী যে কাজগুলো থাকে এগুলো কিন্তু মোটামুটি সবারই মানে কমন গ্রাউন্ডেই আছে আর কি আমাদের বিষয়গুলো। ত্রাণের বিষয়গুলো অ্যাকচুয়ালি মানে পুরোপুরি যে ত্রাণের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে বিষয়টা তা না, এখনো অল্প কিছু কিছু জায়গায় প্রয়োজন। কিন্তু এখন আমরা যে ফেজে আছি, মানে আমরা এতদিন ছিলাম হচ্ছে এমার্জেন্সি, মানে প্রথমে ছিল এমার্জেন্সি রেস্কিউ, তারপর হচ্ছে এমার্জেন্সি রেসপন্স। এখন হুম যেটাতে আছি সেটা হচ্ছে রিকনস্ট্রাকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রসেসে, যেটা সবচেয়ে হার্ডেস্ট পার্ট, এবং যেটা শুধুমাত্র আমরা তরুণরা ফাইট করতে চাইলে এটা আমাদের জন্য খুবই কঠিন একটা ফাইট হতে যাবে। এবং হ্যাঁ। এই ক্ষেত্রে আমাদের ইম্প্যাক্টের জায়গাটা কিন্তু খুবই কম। কারণ হুম ঘটনা হচ্ছে কি, যেমন হচ্ছে ওই জেলার মানুষগুলো কিন্তু আসলেই এই টাইপের বন্যার সাথে এইভাবে পরিচিত না। হুম হুম তো হুম পরিচিত না হোক না, সম্পূর্ণ একটা নতুন পরিস্থিতি। আর আমার তো ওই মানে ওখানে তো কন্টিনিউয়াসলি তো যোগাযোগে তো আছি। নিজে অসুস্থ হওয়াতে অ্যাকচুয়ালি বের হওয়ার মতো স্কোপ হচ্ছে না, আগে তো নিজে সুস্থ থাকতে হবে। কিন্তু যোগাযোগে যেটা আসলে তথ্য পাওয়া যাচ্ছে যে অনেক জায়গায় থেকে পানি নেমে গিয়েছে অলরেডি, আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে গিয়েছে, কিন্তু ঘরে গেলে হবে কি, ঘরে তো থাকার মতো অবস্থা নাই। অবস্থা নেই। কারণ মানে বিছানা বালিশ তোশক যা আছে সবগুলো নষ্ট। আবার থাকার মতো যে পরিস্থিতি আসছে তাও না, আর সব টাইপের পানি একত্রে মিশে একাকার। মানে হুম থাকার হুম জন্য যে একটা বেসিক যে হাইজিনটা থাকে সেই হাইজিনের কন্ডিশনটাও খুবই খারাপ। তো এই ক্ষেত্রে আমাদের টিমের যে বর্তমান প্ল্যানিং হচ্ছে, আমরা রিকনস্ট্রাকশন ফেজে যতটুকু পারবো নিজেদের রিসোর্স দিয়ে আসলে হেল্প করা। এই হুম ক্ষেত্রে আমরা ট্রাই করতেছি হচ্ছে আহ ঢাকার বাইরে মানে ইম্প্যাক্টেড এরিয়ার আশেপাশের এলাকাতে আমাদের যে টিম আছে, এখানে অ্যাকচুয়ালি বন্যার প্রথম দিকেই যে ইনস্ট্রাকশনটা আমার এন্ড থেকে ছিল, আহ, অবশ্যই টিমের সাথে মানে পরামর্শ করে, যে এখন যদি আমরা আমাদের টিম ওয়াইজ এখানে রেসপন্স করতে চাই এটা একটা লেন্দি প্রসেস হবে, অনেক কমপ্লিকেশনস আছে, অনেকগুলো স্টেপ আছে, এগুলো করার চেয়ে সবচেয়ে বেটার হয়
তোমরা নিজেরা লিডার হও, যেহেতু তোমাদের একটা বেসিক নলেজ এবং বেসিক ট্রেনিং কি নেওয়া আছে আর কি। হুম হুম লিডার হয়ে নিজ নিজ এলাকার তরুণ যারা আছে, কারণ সবাই চাচ্ছে কন্ট্রিবিউট করতে হুম এখন, সেক্ষেত্রে তো তাকে তো আর না করতে দেওয়া যাবে না। সো নিজ নিজ এলাকা ভিত্তিক একটা টিম তৈরি করে ইনস্ট্যান্ট যেভাবে রেসপন্সে চলে দাও। তবে হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই কনসাল্ট করে যেতে হবে এবং ডিসকাস করে যে আমরা অমুক জায়গায় যাচ্ছি। কারণ যে বিষয়টা ত্রাণের ক্ষেত্রে খুব হয়ে গিয়েছে, ত্রাণ প্লাস হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি মানে রেস্কিউ এর অপারেশনেও, যে এক জায়গাতে অনেকগুলো টিম গিয়ে হাজির, কিন্তু প্রয়োজনটা তো অ্যাকচুয়ালি সবখানে। তো সেক্ষেত্রে এই কোঅর্ডিনেশনটা বিশেষ করে আমি ট্রাই করতেছিলাম আমাদের বিভিন্ন এই যে সোশ্যাল মিডিয়া মেসেঞ্জার বলেন বা গ্রুপের থ্রুতে, যে আমরা কিন্তু বিভিন্ন যে অর্গানাইজেশনের যে টিম গুলো আছে তারা কিন্তু আপডেট দিচ্ছিলাম যে আমাদের একটা টিম আছে অমুক জায়গায়, আরেক টিম আছে যাচ্ছে আমরা অমুক জায়গাতে, কালকে যাবো অমুক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ম্যাপিং করতে পারছিলাম আর কি আইডিয়াতে, যে আচ্ছা হুম ঠিক আছে অমুক জায়গায় আছে তো গ্যাপ কোথায় কোথায় আছে এখন। তারা সাজেশন দিচ্ছিল, তারপর লোকাল রিসোর্সের তো সাপোর্ট ডেফিনেটলি দরকার, এবং হুম সেক্ষেত্রে আমরা যোগাযোগও রেখেছিলাম। তো ঠিক সেম ভাবে এই রিকনস্ট্রাকশন যে ফেজটা আছে, যেমন বিশেষ করে প্রথমত হেল্প পাঠাইতে গেলে আমাদের দরকার হচ্ছে আমরা যোগাযোগ ব্যবস্থাপনাটা ঠিক করে নিয়ে আসা। কারণ আমরা ওই রাস্তা থেকে আসার সময় যে সিনারিওটা দেখেছি, একে তো পানির নিচে ছিল আর রাস্তা ভেঙে চুরে একাকার অবস্থা। তো সেইগুলোকে ঠিক করে নিয়ে আসা, কারণ আপনার রাস্তা প্রপারলি ওকে থাকলে, তখন বন্যা ছিল নৌকায় যাতায়াত করা যাচ্ছিল ইজিলি, নৌকার যাতায়াতটা কিন্তু তুলনামূলক ইজি ছিল সেক্ষেত্রে মানে বলতে গেলে। বাট রাইট নাও কিন্তু সেটা খুব একটা ইজি হবে না, কারণ পানি নেমে গিয়েছে। এই রিকনস্ট্রাকশনটা করে নিয়ে আর আরেকটা টিম থাকবে হচ্ছে আপনার এই প্রাইমারি মেডিকেল কিটের জন্য। যদিও আমরা লাস্ট যে টিমটা গিয়েছিলাম ওখানে একটা মোটামুটি বেশ কিছুদিন চালানো যাবে এরকম একটা মেডিকেল ইকুইপমেন্ট হেল্প করে আসছি। আর হুম ওখানে লোকাল কিছু সাপোর্ট আছে, যেমন যেমন দেখেন আমরা যদি ঢাকা থেকে একটা টিম পাঠাতে যাই, তাদের পাঠানোর জন্য তো বেসিক একটা মিনিমাম খরচ আছে। সো এই হুম হুম খরচটা যদি আমরা নিজেরা না করে ওখানে যদি একটা ট্রাস্টেড কাউকে আহ, দিতে পারি, যে সে ওখান থেকে সোর্স করে, বা আমরা ঢাকা থেকে সবকিছু সোর্স করে তার কাছে পাঠিয়ে দিলাম, সে ওখান থেকে ডিস্ট্রিবিউট করলো, এরকম মানুষ আছে। তো হুম হুম এরকম বেশ কিছু আহ একটু ভিন্ন টাইপের চিন্তা ভাবনা করে আমরা কাজগুলো আর কি সামনের গুলো রাখছি। তবে রিকনস্ট্রাকশন ফেজটা ডেফিনেটলি আমরা ঢাকা থেকে একটা টিম যাব যারা মোটামুটি একটা নলেজ রাখে, এক্সপার্ট বলবো না, কারণ এক্সপার্ট যারা আছে তারা আসলে এখানে ওইভাবে মানে লিস্ট ভলান্টিয়ার হিসেবে সময় দিতে পারবে না। পারবে না। আর আমরা যে বেসিক জ্ঞানটা রাখি তাদের সাথে ডিসকাস করে যে আমরা এই ক্ষেত্রে কিভাবে রেসপন্স করতে পারি, কারণ আমরা যদি এখন চাই যে সরকার থেকে বা এসডিডি থেকে ওখানে কাজ ধরবে, এটা হিউজ একটা লেন্দি প্রসেস। তো সেক্ষেত্রে আমরা যা শুধু প্রাইমারিটা স্টার্ট করে দিই যাতে যোগাযোগ ব্যবস্থাটা ওকে থাকে, বাকি টিমের জন্য কাজ করতে ইজি হয়, কারণ যোগাযোগ ব্যবস্থা ওকে তো বাকি কাজগুলো করা অনেক স্মুথ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আসলে আপনার প্ল্যানটা খুবই আশা করা যায় ফ্রুটফুল হবে ওই এলাকার মানুষের জন্য, যাদের আসলে খুবই প্রয়োজন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার কথা আপনি যেটাই বারবার বলছেন, বন্যা পরবর্তীতে আসলে যোগাযোগ ব্যবস্থাটা খুবই বাজে পরিস্থিতি হয়ে গিয়েছে। তো ওইটা আসলেই আমাদের মানে খুবই প্রয়োজন। আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে বলছি, এত ছোট এত অল্প টাইমে এত সুন্দর বা এত এক্সপিরিয়েন্স নেওয়া যায় না, শোনা যায় না। আমাদের এই এক্সপিরিয়েন্স গুলো শুনতে হলে, এই গল্পগুলো শুনতে হলে আসলে অনেক সময় প্রয়োজন। হয়তো অন্য কোনো সময় আমরা আবারও ফিরবো সবাইকে নিয়ে। কিন্তু শেষ করার আগে আমি সবার কাছ থেকেই ছোট্ট করে জানতে চাই, আমাদের তো একটা নতুন বাংলাদেশ হলো, ইয়ত্রা আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিল। তো সেই নতুন বাংলাদেশের নতুন ইয়তদের কাছ থেকে বা বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের কাছ থেকে কি ধরনের প্রত্যাশা আমরা রাখি, এটা এবং দর্শকের উদ্দেশ্যে আহ বা আপনারা যেটা বলতে চান সেটা দিয়ে ছোট্ট করে আমরা শেষ করব। আমি শুরু করতে চাই সিলভি আপুকে দিয়ে। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমাদের নিজেদের জায়গা থেকে, সেটা ইউথ হোক কিংবা গভর্নমেন্ট হোক কিংবা সাধারণ জনগণই হোক, নিজেদের কাজের পরিধিটা, নিজেদের কাজের কাজে মানে আমাদের দায়িত্বটা কি আসলে, এটা সম্পর্কে আগে সচেতন হওয়া জরুরি। এবং আমার মনে হয় প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের যা করার দরকার সেটা যদি সবাই ঠিকঠাক করে, তাহলে মানে সেটা গভর্নমেন্ট, সেটা জনগণ, সবার জন্যই আর কি খুব একটা স্মুথ ওয়ে হয়ে যাবে। শুধুমাত্র আমরা শুধু যদি আমাদের নিজেদের কাজটা জানি যে আমাদের এতটুকু দায়িত্ব রাষ্ট্রের প্রতি, আমাদের এতটুকু দায়িত্ব আমার কমিউনিটির প্রতি,
এবং এটা আমি যদি ঠিকঠাক করি, এবং আমার কাছে মনে হয় যে তথ্য, এখন তো তথ্যের উম, ব্যবহার সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। এই যে তথ্য প্রয়োগটা, তথ্য ডিসিমিনেশনটা, এটা যদি সময় মতো হয় এবং ঠিকঠাক ভাবে হয়, তাহলে যে কোনো ধরনের ঝুঁকি অনেক কমে আসে। আহ তো এই এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে গভর্নমেন্টের অনেক বড় একটা ইনফ্লুয়েন্স থাকা দরকার, যে মেসেজ ডিসেমিনেট করা এবং সেগুলোর ঠিকঠাক প্রয়োগ করা আর কি। তাহলে আমার মনে হয় যে অনেক অনেক স্মুথ হয়ে যাবে আমাদের জার্নিটা। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি একটু ফয়েজ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, নতুন সরকার এবং নতুন ইয়ুথদের কাছ থেকে কি প্রত্যাশা, খুবই ছোট করে ভাইয়া। আহ নতুন সরকারের কাছে সবার আগে যেটা চাওয়ার সেটা হচ্ছে যে নিরাপদ বাংলাদেশ, অর্থাৎ প্রত্যেকেই যার যার অবস্থান থেকে নিরাপদ থাকবে এবং প্রত্যেকে নিরাপত্তা নিশ্চিত করবে। এবং আরো একটা চাওয়ার যেটা, যে প্রত্যেকে যাতে নিজেদের শান্তপ্রিয় শান্ত দেশ হিসেবে অনুভব করতে পারে। একদম সর্বোপরি যেটা বলা, যে কিভাবে করে নিরাপদ, প্রত্যেকের জন্য নিরাপদ এবং সহনশীল বাংলাদেশ করা যায় তার ব্যবস্থা যাতে গ্রহণ করে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি একটু ওয়াসিক ভাইয়ের কাছে জানতে চাই তার কি প্রত্যাশা প্রত্যাশা নতুন সরকার বা আমাদের ইয়াং জেনারেশনের কাছে। অ্যাকচুয়ালি সরকারের কাছে প্রত্যাশা তো চাইলে অনেক কিছুই করা যায়, কিন্তু আহ এক্ষেত্রে আমি সরকারের কাছে প্রত্যাশাটা আপাতত রাখছি না। আমার প্রত্যাশা হচ্ছে যে আমরা প্রত্যেকে নিজ থেকে যেন আমাদের মধ্যে পরিবর্তনটা নিয়ে আসি। আমাদের পরিবর্তনটা হতে হবে আমাদের ব্যক্তি পর্যায়ে, ব্যক্তি পর্যায় থেকে তারপরে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবো পারিবারিক পর্যায়ে। পারিবারিক পর্যায়ে আসলে তখন দেখবেন আস্তে আস্তে পরিধি বাড়তে শুরু করছে। তারপরে আমার বন্ধু মহল, আমার বন্ধু মহল থেকে হয়তো বা আমার অফিসে। তো এইভাবে করতে করতে দেখবেন যে আমার প্রত্যাশা অনুযায়ী সরকারও কাজ করতে শুরু করছে বা করতে বাধ্য হচ্ছে। তো প্রত্যাশাটা থাকবে যে আমরা প্রত্যেকে যেন আমাদের নিজেদের জায়গা থেকে পরিবর্তনটা নিয়ে আসতে পারি। আমাদের কাজটা যাতে দেশের স্বার্থে হয়, মানুষের স্বার্থে হয়, এই বিষয়টা সবসময় যাতে মাথায় থাকে। তো এই এই মানে সিঙ্গেল এন্টিটি যদি আমরা চেঞ্জ নিয়ে আসতে পারি, দেখবেন যে পুরো দেশের মধ্যে একটা ম্যাসিভ চেঞ্জ চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে আমি দর্শকের উদ্দেশ্যে আবারও বলছি যে এত কম সময়ে এত বেশি অভিজ্ঞতার কথা শোনা আসলে সম্ভব না। আমার তো সময় খুবই ভালো কেটেছে, প্রত্যেকের কাছ থেকে এত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অভিজ্ঞতা শুনেছি। আম, আমার নিজেই মনে হচ্ছিল আমি ভিজুয়ালাইজ করছিলাম ওই জায়গাগুলো। তো ভাইয়ারা আপুরা যেভাবে এই বন্যার্তদের সহায়তার জন্য এগিয়ে পড়েছেন, এমার্জেন্সি একটা রেসপন্স করেছেন, আমার মনে হয় প্রত্যেকটা ইয়ুথদের এই জায়গা থেকে আসলে অনেক কিছু শেখার আছে। শুধু ইয়ুথদের না, জনগণেরও এই জায়গা থেকে আসলে অনেক কিছু শেখার আছে। এবং ওই নতুন বাংলাদেশের পর থেকে আমরা যেটা দেখে আসছি, একতা, জনগণের, ছাত্র জনতার যে একতা, এই একতাটা যাতে আমরা ধরে রাখতে পারি, সেই কামনা করেই আমি আমার আজকের লাইফটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো লাইভে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।